আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই অবগত যে করোনা ভাইরাসের কারণে আমরা তোমাদেরকে সরাসরি পাঠদান থেকে বিরত রয়েছি। কিন্তু তোমাদের পড়াশোনাকে আরো বেগবান করার লক্ষ্যে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ রংপুর প্রতিনিয়ত অনলাইন ক্লাসগুলোকে সমৃদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি এখানে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর ব্যবসা শাখার শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার লক্ষ্যে। আমি মোহাম্মদ মাহফুজা রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বরাবরের মতো আমি ব্যবসা শাখার শিক্ষার্থীদের ক্লাসগুলো নিয়ে থাকি। আমি পূর্বেই বললাম যে ব্যবসা শাখার শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টির নাম হলো ব্যবসায় উদ্যোগ, নবম ও দশম শ্রেণী। তাহলে আজকে আমরা আলোচনা করব ব্যবসায় উদ্যোগ বিষয়টি নিয়ে নবম ও দশম শ্রেণীর। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো একটি কারবার প্রতিষ্ঠান মালিকানার ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে অন্যতম একটি কারবার সংগঠন হলো অংশীদারি কারবার। আমরা এর আগে পূর্বের ক্লাসগুলোতে এক মালিকানা ব্যবসা সম্পর্কে ধারণা পেয়েছি, সেই সাথে অংশীদারি ব্যবসা কি সেটিও আমরা ধারণা পেয়েছি। আজকে আমরা এই অংশীদারি ব্যবসার কিছু বিষয় এই অনলাইন ক্লাস শেষে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের এই অনলাইন ক্লাস শেষে আমরা কোন বিষয়গুলো জানতে পারবো? তা হলো অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু বর্ণনা করতে পারবো, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি বর্ণনা করতে পারবো, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ব্যাখ্যা করতে পারবো। আমি আবারও বলছি, আজকের অনলাইন ক্লাসের শিখন ফল হলো অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু বর্ণনা করতে পারবে, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন পদ্ধতি বর্ণনা করতে পারবে, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। শুরুতে আমরা শিখব অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু। চুক্তিপত্র অংশীদারি ব্যবসার দিক নির্দেশক হিসেবে কাজ করে। ভবিষ্যতে অংশীদারদের মধ্যে যাতে কোনো বিভেদ বা মতভেদ অর্থাৎ মতবিরোধ সৃষ্টি না হয় এবং ব্যবসায় পরিচালনায় কোনো জটিলতা না ঘটে, সেজন্য চুক্তিপত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ থাকে। সাধারণত চুক্তিপত্রে নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখ থাকে। আমি আবারও বলছি, চুক্তিপত্র হলো অংশীদারি ব্যবসায়ের দিক নির্দেশক, অর্থাৎ কিভাবে ব্যবসাটি গঠিত হবে, কিভাবে পরিচালিত হবে, কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, সমস্ত বিষয়ের দিক নির্দেশনা এই চুক্তিপত্রে থাকে, যাতে কোনো ভবিষ্যতে অংশীদারদের মধ্যে কোনো ধরনের ঝামেলা তৈরি না করে, কোনো ধরনের মতবিরোধ যেন সৃষ্টি না হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব যে অংশীদারি ব্যবসার এই চুক্তিপত্রে কোন বিষয়গুলো উল্লেখ করা থাকে। এক, অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা থাকে। যে অংশীদারি ব্যবসাটি গঠিত করা হবে সেই অংশীদারি ব্যবসার একটি নাম থাকবে। ব্যবসায়ের প্রকৃতি, উদ্দেশ্য, আওতা, অর্থাৎ ব্যবসার প্রকৃতি এবং উদ্দেশ্য আওতা কি উল্লেখ করা থাকবে। ব্যবসায়ের কার্যকাল বা স্থায়িত্ব, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রকল্প বা একটা নির্দিষ্ট ব্যবসার জন্য একটা সময়কাল নির্ধারিত করা থাকবে, নির্দিষ্ট করা থাকবে। ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ মূলধন নিয়ে ব্যবসাটি শুরু করা হবে তার মোট পরিমাণ উল্লেখ করা থাকবে। প্রত্যেক অংশীদারের প্রদত্ত মূলধনের পরিমাণ ও পরিশোধ পদ্ধতি, প্রত্যেক অংশীদার অর্থাৎ যে পরিমাণ মূলধন লাগবে, কে কতটুকু মূলধন সরবরাহ করবে, কিভাবে এটি করবে সে বিষয়ে উল্লেখ করা থাকবে চুক্তিপত্রে। ব্যবসায় পরিচালনার নিয়মাবলী, কিভাবে ব্যবসাটি পরিচালিত হবে, অংশীদার ব্যবসা পরিচালনা করা হবে সেই বিষয়টি উল্লেখ করা থাকবে। ব্যবসা লাভ লোকসান বন্টন পদ্ধতি,
এখানে কিভাবে লাভ এবং লোকসান বন্টন করা হবে? একটা পার্টনারশিপের বিজনেস অর্থাৎ অংশীদারি ব্যবসা করলে কয়েকজন অংশীদার থাকে। তাহলে একটা নির্দিষ্ট সময় কিংবা বছর শেষে যে পরিমাণ লাভ হলো কিংবা ক্ষতি হলো, সেই লাভ এবং ক্ষতির বন্টনটা কিভাবে হবে তা চুক্তিপত্রে উল্লেখ করা থাকে। অংশীদারদের দায়িত্ব, ক্ষমতা ও অধিকার এটি উল্লেখ করা থাকে। অর্থাৎ চুক্তিপত্রে এই বিষয়টি থাকে যে কোন অংশীদার কোন দায়িত্ব পালন করবে, তাদের ক্ষমতা কি হবে, কে কতটুকু অধিকার ভোগ করবে, সেই বিষয়টি সুস্পষ্ট করা থাকে। যে ব্যাংকে হিসাব খোলা হবে তার নাম, ঠিকানা ও ধরন। অর্থাৎ তোমরা জানো যে একটা অংশীদারি ব্যবসার কি থাকে? যে একটি অবশ্যই কোনো ব্যবসা প্রতিষ্ঠান যারা ব্যাংকেও লেনদেন করে থাকে তাদের একটা ব্যাংক হিসাব থাকে। এই ব্যাংক হিসাবটি কোন ব্যাংকে করা হবে, সেই ব্যাংকের ঠিকানা এবং কোন ধরনের অ্যাকাউন্ট খোলা হবে অর্থাৎ হিসাবের ধরনটা কি হবে, তাও এই চুক্তিপত্রে উল্লেখ করা থাকে। ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তিগণের নাম, অর্থাৎ ব্যাংকের যে অ্যাকাউন্টটা খোলা হবে, যে হিসাবটা খোলা হবে ব্যবসায়ের নামে, সেই হিসাবটি কার নামে পরিচালিত হবে সেটি উল্লেখ করা থাকবে। নতুন অংশীদার গ্রহণ এবং পুরাতন অংশীদারের বিদায়, অর্থাৎ ওই অংশীদারি ব্যবসায় যদি কোনো নতুন পার্টনার যোগ করা হয় সেটি কিভাবে করা হবে এবং কোনো অংশীদার চলে গেলে সেটি কোন পদ্ধতিতে চলে যাবে, কোন নিয়মগুলো ফলো করতে হবে। অংশীদারের মৃত্যুতে তার অংশ নির্ধারণ, সংরক্ষণ ও পরিশোধ পদ্ধতি। অর্থাৎ কোনো অংশীদার, কোনো পার্টনার যদি মৃত্যু ঘটে এই ব্যবসা চলাকালীন সময়ে, তাহলে তার অংশটা কিভাবে নির্ধারণ করে সেটা কিভাবে সংরক্ষণ করা হবে কিংবা পরিশোধ করা হবে। অংশীদারদের অবসর গ্রহণ ও বহিষ্কার পদ্ধতি, সেখানে অংশীদারের অবসর গ্রহণ এবং বহিষ্কার কিভাবে করা হবে। ভবিষ্যতে বিরোধ বা দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি, যদি অংশীদারদের মধ্যে কোনো মতবিরোধ বা কোনো নিয়ে ঝামেলা জটিলতা তৈরি হয়, সেটি কিভাবে সমাধান করা হবে তার একটি নির্দেশনা থাকবে। বিলোপ সাধনের পদ্ধতি থাকবে। অর্থাৎ অংশীদারি ব্যবসাটি অ্যা কিভাবে বিলোপ করা হবে অর্থাৎ শেষ করা যায় তার নিয়মাবলী এখানে উল্লেখ করা থাকবে, পদ্ধতি। আমরা চিত্রের মধ্যে একটা অংশীদার ব্যবসার চুক্তিপত্র কিভাবে হয়, কিভাবে সম্পাদিত হয় সেটি এখানে দেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা অংশীদারি ব্যবসায় নিবন্ধন, অর্থাৎ একটা অংশীদারি ব্যবসা কিভাবে নিবন্ধন হয়, কোন পদ্ধতি ফলো করতে হয়, এই বিষয়গুলো আজকে আমরা এখানে বিস্তারিতভাবে জানবো। অংশীদার ব্যবসা নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধক অফিসে ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তোমরা জানো যে একটি কারবার কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের একটা লাইসেন্স কিংবা নিবন্ধন করতে হয়। আর এই নিবন্ধনটা করতে গেলে একটা নির্দিষ্ট নিবন্ধক অফিস থাকে। সেই অফিসে গিয়ে এই অংশীদারি ব্যবসা নিবন্ধনটা করতে হয়। বাংলাদেশের অংশীদারি আইনে ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক করা হয়নি। তবে নিবন্ধন বাধ্যতামূলক না হলেও অনিবন্ধিত অংশীদারি ব্যবসা থেকে নিবন্ধিত ব্যবসাগুলো বেশ কিছু অতিরিক্ত সুবিধা ভোগ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে অংশীদারি আইনে কিন্তু লাইসেন্স করতেই হবে অর্থাৎ ব্যবসা নিবন্ধন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। কিন্তু যদি কোনো অংশীদারি ব্যবসা নিবন্ধন অর্থাৎ সরকারি নিবন্ধন তালিকাভুক্ত হয়, সেক্ষেত্রে ওই নিবন্ধনকৃত ব্যবসা প্রতিষ্ঠানটি অনিবন্ধিত অংশীদারি ব্যবসার চেয়ে বাড়তি কিছু সুবিধা ভোগ করে থাকবে। নিবন্ধিত না হলে চুক্তিতে উল্লেখিত অধিকার আদায়ের জন্য অপর কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না। অন্যদিকে কি হয়, তৃতীয় কোনো পক্ষ যদি অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান বা অংশীদারদের বিরুদ্ধে মামলা দায়ের করে, শুধু অনিবন্ধিত হবার কারণে বাদী পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা দাবি করতে পারে না। চিন্তা করা যায়, যদি একটি অংশীদারি ব্যবসা নিবন্ধিত না হয় তাহলে সেই অংশীদারি ব্যবসা তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে না। কোনো ঝামেলা তৈরি হলে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে সে মামলা করতে পারছে না। অন্যদিকে দেখো, আবার তৃতীয় কোনো পক্ষ যদি অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান অংশীদারদের বিরুদ্ধে মামলা দায়ের করে, শুধু অনিবন্ধিত হওয়ার কারণে সেই অনিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান পাল্টা কোনো দাবি তার নিকট করতে পারে না। সুতরাং বলা যায় নিবন্ধিত অংশীদারি ব্যবসা যেহেতু অনিবন্ধিত ব্যবসা থেকে বেশ কিছু সুবিধা ভোগ করে, সেহেতু অংশীদারি ব্যবসা নিবন্ধন করাটাই বেশি যৌক্তিক। অংশীদারি ব্যবসা কেন নিবন্ধন করা যৌক্তিক বিশ্লেষণ করো বা মূল্যায়ন করো। এসব প্রশ্নের উত্তর ঠিক এভাবেই দিতে হবে যে বাড়তি কোনো সুবিধা একটা অংশীদারি ব্যবসা অর্থাৎ নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান পায় অনিবন্ধিত ব্যবসার চেয়ে, সেই বিষয়টি তুলে ধরতে হবে।
শিক্ষার্থী বন্ধুরা, অংশীদারি ব্যবসা নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে যে বিষয়গুলো উল্লেখ করতে হয় সেগুলো হলো, এখন আমাদের জানা দরকার যে একটি নিবন্ধন করতে গেলে একটা অংশীদারি ব্যবসা নিবন্ধনের জন্য যে আবেদন করা হবে নিবন্ধক অফিসে, সেই আবেদনপত্রের সাথে কোন বিষয়গুলো সংযুক্ত করতে হবে? তাহলে অংশীদারি প্রতিষ্ঠানটার নাম আমরা জানি যে অংশীদারি প্রতিষ্ঠান অর্থাৎ বিষয়বস্তু চুক্তিপত্রের বিষয়বস্তুতে উল্লেখ করা ছিল যে একটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকবে। শুরুতেই এই নিবন্ধিত করতে গেলে নিবন্ধক অফিসে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। সেই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের ঠিকানা সেখানে উল্লেখ করা থাকবে। শাখা কার্যালয় যদি থাকে সেগুলোরও ঠিকানাও সেখানে উল্লেখ করতে হবে। আ ব্যবসায়ের উদ্দেশ্যটা কি? সেই অংশীদারি ব্যবসাটির শুরুর তারিখ কবে? ব্যবসার মোট কার্যকাল অর্থাৎ স্থায়ীকাল, ব্যবসা কতদিনের জন্যে করা হবে উল্লেখ করা থাকবে। অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা। অংশীদার হিসাবে ব্যবসায়ে যোগদানের তারিখ। সকল অংশীদারের স্বাক্ষর সহ আবেদনপত্রটি নিবন্ধন অফিসে জমা দিলে কাজ শেষ হলো এমনটা কিন্তু নয়। আবার নিবন্ধক অফিস তার পরীক্ষা-নিরীক্ষা করবেন। উপরোক্ত বিষয়গুলো অর্থাৎ আবেদনপত্র এবং আবেদনপত্রের সাথে সংযুক্ত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে তারা যদি সন্তুষ্ট হয়, অর্থাৎ সন্তুষ্ট হলে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের নাম নিবন্ধক অফিসে তালিকাভুক্ত হবে। অর্থাৎ তারা নাম তালিকাভুক্ত করবেন এবং পত্র দ্বারা তা জানিয়ে দিবেন ওই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানকে। পত্র প্রাপ্তির মধ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়ে যাবে যে প্রতিষ্ঠানটি নিবন্ধিত হলো। আশা করি তোমরা নিবন্ধিত করার পদ্ধতি জানতে পেরেছ। আমরা একটি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান যখন নিবন্ধন অফিসে গিয়ে নিবন্ধিত করার জন্য আবেদন করব, তখন এই বিষয়গুলো তার সাথে সংযুক্ত করব সঠিকভাবে। তবেই অংশীদারি ব্যবসাটিকে নিবন্ধক অফিস তালিকাভুক্ত করবেন, অর্থাৎ নিবন্ধিত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, এতক্ষণ আমরা শিখলাম যে অংশীদারি ব্যবসার চুক্তিপত্রে কোন বিষয় উল্লেখ করা থাকে, অংশীদারি ব্যবসা কিভাবে নিবন্ধিত করা যায়। এখন আমরা শিখব এই নিবন্ধিত হওয়ার পর ব্যবসাটি শুরু হলো এবং একটা নির্দিষ্ট সময় শেষে এই অংশীদারি ব্যবসাটি শেষ হয়ে যায়। এখন নির্দিষ্ট সময় শেষে ব্যবসা শেষ হবে নাকি কোন প্রক্রিয়া বা পদ্ধতি অবলম্বন করে এই অংশীদারি ব্যবসার বিলোপ সাধন করা হবে? অর্থাৎ এখন আমরা শিখব অংশীদারি ব্যবসার বিলোপ সাধন কিভাবে করা হয়। প্রিয় শিক্ষার্থী, অংশীদারি ব্যবসা নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কাজ সম্পাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। আমরা পূর্বেই জেনেছি। ১৯৩২ সালে অংশীদারি আইনের ৩৯ ধারা, আমি আবারও বলছি ১৯৩২ সালে অংশীদারি যে আইন রয়েছে সেই আইনের ৩৯ ধারায় বলা হয়েছে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপ সাধন হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। আমি আবারও বলছি সকল অংশীদারের মধ্যে অংশীদারি সম্পর্কের বিলোপ সাধন। সকল অংশীদারের মধ্যে অংশীদারি সম্পর্কের বিলোপ সাধনই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। অংশীদারি আইনের বিধান অনুসারে বিভিন্ন প্রক্রিয়ায় অংশীদারি ব্যবসার বিলুপ্তি হতে পারে। সকলে একমত হয়ে বিলোপ সাধন অর্থাৎ অংশীদারি আইনের ৪০ নম্বর ধারা অনুসারে সকল অংশীদারের সম্মতিক্রমে এই ব্যবসার বিলোপ সাধন হতে পারে। বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন অংশীদারি আইনের ৪১ নম্বর ধারা অনুসারে নিম্নোক্ত দুটি কারণে বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হতে পারে। একজন ব্যতীত সকল অংশীদার অথবা সকল অংশীদার ব্যতীত একজন দেউলিয়া বিবেচিত হলে। যদি পার্টনারদের মধ্যে অর্থাৎ অংশীদারদের মধ্যে একজন ছাড়া সকল অংশীদার দেউলিয়া হয় কিংবা সকল অংশীদার দেউলিয়া না হয়ে যদি একজন দেউলিয়া হয়, সেক্ষেত্রেও অংশীদারি ব্যবসা বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হবে। কোনো কার্য দ্বারা আইন বিরুদ্ধ বা অবৈধ হয়ে পড়লে অংশীদারি ব্যবসাটি বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হবে। তাহলে আমরা এটি ৪১ নম্বর ধারায় বাধ্যতামূলকভাবে কখন অংশীদারি ব্যবসা বিলোপ হবে সেই বিষয়টি আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আসো অংশীদারি ব্যবসা বিশেষ ঘটনা সাপেক্ষে অর্থাৎ অংশীদারি আইনের ৪২ নম্বর ধারায় স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে অংশীদারি চুক্তিতে উল্লেখিত নিম্নোক্ত কারণে বিলোপ সাধন হতে পারে। অর্থাৎ বিশেষ কোন ঘটনায় অংশীদারি ব্যবসা বিলোপ হবে। ১, ব্যবসায়ের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে অর্থাৎ এই বিশেষ ঘটনা অর্থাৎ নির্দিষ্ট সময় ক্লোজ হইলে অংশীদারি ব্যবসা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে।
নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেলে, যে কাজকে লক্ষ্য এবং উদ্দেশ্য রেখে এই ব্যবসাটি গঠিত হয়, সেই কাজটি শেষ হলে কিংবা কোনো অংশীদারের মৃত্যু হলে, অর্থাৎ এই মৃত্যুজনিত ঘটনার কারণে অংশীদারি ব্যবসা বন্ধ হয়ে যাবে। আদালত কর্তৃক কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে, অর্থাৎ আদালত যদি অ অ অংশীদার একজন দেউলিয়া হয়েছে, তখন অংশীদারি ব্যবসা বিলোপ হবে। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। অংশীদারি আইনের ৪৩ ধারায় বলা হয়েছে যে, ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কোন অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা অন্য অংশীদারের কাছে বিলোপের ইচ্ছা প্রকাশ করলে এ ধরনের ব্যবসার বিলুপ্তি ঘটবে। আমি আবারও বলছি, অংশীদার আইনের ৪৩ নম্বর ধারায় বলা হয়েছে যে, ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কোনো অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা, কোনো অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা অন্য অংশীদারের নিকট বিলোপের ইচ্ছা প্রকাশ করলে এ ধরনের ব্যবসা বিলোপ সাধন হবে। প্রিয় শিক্ষার্থী, অংশীদারি আইনের ৪৪ নম্বর ধারায় বলা হয়েছে, নিম্নোক্ত যে কারণে আদালত অংশীদারি ব্যবসার বিলুপ্তি ঘটাতে পারে। কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে, অর্থাৎ আদালত দ্বারা সেটি অংশীদারি ব্যবসাটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ বিলোপ সাধন হবে। যদি কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটে, অর্থাৎ পাগল হয়ে গেলে কোনো অংশীদার। কোনো অংশীদার দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে, দেখা গেছে অংশীদারদের মধ্যে একজন দায়িত্ব পালন করতে পারত। কোনো বিশেষ দুর্ঘটনা কোনো কারণে সে অসামর্থ্য হলো বা সে নিজে অপারগ হলো যে সে দায়িত্ব পালন সঠিকভাবে করতে পারছে না। সেক্ষেত্রে অংশীদারি ব্যবসা আদালতের নির্দেশে বিলোপ সাধন হতে পারে। কোনো অংশীদারের অসৎ আচরণের জন্য অংশীদারি ব্যবসার মধ্যে আস্থা ও বিশ্বাস ক্ষতিগ্রস্ত হলে, যদি অংশীদারদের মধ্যে কোনো আচরণ দ্বারা তাদের আস্থা বিশ্বাসের ঘাটতি হয়, সেক্ষেত্রে কোনো অংশীদার তার প্রাপ্য অংশ তৃতীয় পক্ষকে হস্তান্তর করার মাধ্যমে চুক্তি ভঙ্গ করলে, ব্যবসার ক্রমাগত লোকসান হতে থাকলে এবং লোকসান ব্যতীত ব্যবসা পরিচালনা অসম্ভব হলে, উল্লেখিত কারণ ছাড়াও অন্য যেকোনো যুক্তিসঙ্গত কারণে আদালত অংশীদারি ব্যবসার বিলুপ্তির নির্দেশ দিতে পারে। আমি কি কারণে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হতে পারে সেই বিষয়টি তোমাদের নিকট তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগের সহিত অনুসরণ করেছ এবং বাসায় বেশি করে অনুসরণ করবে। তাহলে আমার মনে হয় বিষয়টি তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্রত্যেকটা মানুষ যদি অনুশীলন করে নিয়মিত, তাহলে সেই কাজে সে পারদর্শী হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা শীঘ্রই হয়তোবা তোমাদের সাথে আমাদের সরাসরি পাঠদানে দেখা হবে। সেই প্রত্যাশায় এবং তোমরা সুন্দরভাবে তোমাদের অনলাইন ক্লাসগুলো অনুশীলন করবে বাসায় বসে, এমনটাই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।